মনে করো তোমার বয়স এখন ২৫ বছর। ইতিমধ্যে তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে কোনো চাকরি নেই। ঘরে তোমার বৃদ্ধ মা তোমার চিন্তায় দিনরাত এক করে দিচ্ছে। কিন্তু ঠিক এমন সময় তোমার কাছে এমন একটা গুপ্তধনের খোঁজ আসে, যা পেলে যে কোনো মানুষ সারা জীবনের জন্য বড়লোক হয়ে যেতে পারে। আর সেই গুপ্তধন খোঁজার জন্য তোমাকে যেতে হবে মিশরের পিরামিডের কাছে, এমনকি পৃথিবীর শুরু হওয়া মায়া সভ্যতার এক মন্দিরের কাছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা ফ্লিন নামের একজন ব্যক্তিকে তার বাকি সঙ্গীদের সঙ্গে পিরামিডে দেখতে পাই। ফ্লিন পিরামিডের প্রশংসা করে বলছিল যে এই পিরামিডটি এমনভাবে বানানো হয়েছে যে যদি এর ভেতরের দেওয়ালটিকে একটু নাড়ানো যায় তাহলে পুরো পিরামিডটি ভেঙে পড়বে। সেই সমস্ত কথা বলতে বলতে যখন বাইরের দিকে চলে আসে, তখন আমরা জানতে পারি যে এই পিরামিডটি কোনো আসল পিরামিড নয়, এটা ছিল একটি নকল পিরামিড, যেটিকে কলেজের স্টুডেন্টরা কলেজের হলে তৈরি করেছিল। এরপর সেখানকার স্টুডেন্টরা একটা দড়ির সাহায্যে সেই পিরামিডের মাথায় একটা চূড়া তৈরি করে রেখে দেয়, যেটিকে দেখে পুরোপুরি সোনার তৈরি মনে হচ্ছিল। এরপরে সেখানকার প্রফেসর জানায় যে আমরা আসল পিরামিডের পাথর ব্যবহার করে এই নকল পিরামিডটি তৈরি করেছি। এটা শোনার পর সেখানকার উপস্থিত সকলে হাততালি দেয়। এরপর বাকি স্টুডেন্টরা সেখান থেকে চলে যাওয়ার পর ফ্লিন সেই প্রফেসরকে বলে যে এখানকার ট্রান্সলেশন টিমকে আমি ম্যানেজ করতে চাই। এটা শোনার পরে প্রফেসর তাকে বলে, তুমি বহু বছর ধরেই এই কলেজে পড়াশোনা করছো, যেখানে তোমার সাথে ভর্তি হওয়া বাকি স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে চাকরি করছে এবং ভালো রোজগারও করছে। সেই কারণে তোমার উচিত জীবনে এগিয়ে যাওয়া এবং নিজের জন্য কিছু করা। এটা শুনে ফ্লিন তাকে বলে যে পড়াশোনার কখনো বয়স হয় না এবং পড়াশোনা শেষও নেই। এটা শুনে সেই প্রফেসর বলে যে তুমি যদি এই ভাবনা নিয়ে চলো তাহলে তোমার খরচ বহন করতে তোমার মাকে হিমশিম খেতে হবে। তাই আমার কথা শোনো এবং নিজে কিছু রোজগার করা শুরু করে দাও। ফ্লিন এটা শুনে হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। সে আসলে একজন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু তার বয়স বর্তমানে ৩০ হয়ে যাওয়ার জন্য তার মা সব সময় তাকে নিয়ে চিন্তিত থাকে, কারণ তার কোনো বন্ধু বান্ধব এবং প্রেমিকাও নেই। সে সব সময় বইপত্র নিয়ে মগ্ন থাকত এবং কোনো কাজবাজও করত না। এরপরে আমরা দেখতে পাই ফ্লিন তার মায়ের সঙ্গে কথা বলছিল। এখনই তাদের বাড়ির দরজার বেল বাজলে তার মা তাকে জানায়, আমি আমার বান্ধবীর মেয়ে ডেবরার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। এর জন্য তাকে আমি ডেকেছি, তুমি তার সঙ্গে ভালোভাবে কথা বলবে। এরপর ডেবরা ভেতরে এলে ফ্লিনের মা তাদের দুজনকে একসঙ্গে রেখে বাইরে চলে যায়। এরপরে তারা দুজনেই নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে। ডেবরা ফ্লিনকে জানায় যে সে একজন সোশ্যাল ওয়ার্কার। ফ্লিন তাকে বলে সে একজন স্টুডেন্ট। এটা শোনার পর ডেবরা তাকে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে কিছু প্রশ্ন করে। ডেবরার কথা শুনে ফ্লিন বুঝতে পারে যে সে বোঝাতে চাইছে এত বয়সে এসে তার মায়ের ওপরে নির্ভর করে থাকা উচিত নয়, নিজ থেকে কিছু একটা রোজগার করা উচিত। এরপর ফ্লিনের মা তাদের দুজনের জন্য চা নিয়ে আসে, কিন্তু ডেবরা কাজের অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এর দ্বারা আমরা বুঝতে পারি যে সে ফ্লিনের প্রতি কোনো আগ্রহী ছিল না। পরবর্তী দৃশ্যে আমরা ফ্লিনকে তার ঘরে বই নিয়ে পড়তে দেখি। ঠিক এমন সময় তার মা সেই ঘরে এসে একটা ইনভেলপ চুপি চুপি রেখে দেয়। ফ্লিন যখন সেটা হাতে পায় তখন সে দেখতে পায় তার মধ্যে নিজে থেকেই কিছু লেখা ফুটে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সেই ফাঁকা ইনভেলপটা পুরোপুরি লেখায় ভরে যায়। ফ্লিন দেখতে পায় সেটা একটা ইন্টারভিউ লেটার, যেখানে তাকে মেট্রোপলিটন পাবলিক লাইফ লাইব্রেরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়, কারণ বইয়ের সঙ্গে তার আলাদা একটা সম্পর্ক রয়েছে। সেই কারণে লাইব্রেরিতে কাজ করার সুযোগ তার কাছে এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। কিন্তু মেট্রোপলিটন পাবলিক লাইব্রেরিতে পৌঁছে তার মতো আরও অনেককে দেখতে পায়, যারা সকলেই ইন্টারভিউ দিতে এসেছে। এত লোককে একসঙ্গে দেখে তার মনোবল কমতে থাকে। তার যখন ইন্টারভিউ দেওয়ার পালা আসে সে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক এমন সময় একটি অচেনা গলা তার নাম ধরে ডাক দেয়। সে সেই ডাক শুনে রুমের ভেতরে গিয়ে একজন মহিলার সামনে ইন্টারভিউ দেয়। সেই মহিলা ফ্লিনকে শুধুমাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে তোমাকে কেন এই চাকরির জন্য নির্বাচন করা হবে। উত্তরে ফ্লিন তাকে বলে, আমি বই পড়তে খুবই ভালোবাসি এবং আমি বিভিন্ন ভাষায় কথাও বলতে পারি, আর আমি মনে করি এই চাকরির জন্য আমি সঠিক প্রার্থী। কিন্তু এই উত্তরে ওই মহিলা সন্তুষ্ট হয় না, তাই তিনি আবারও ফ্লিনকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন।
তখন ফ্লিন নিজের চেয়ার ছেড়ে উঠে ওই মহিলার কাছে যায় এবং তার মুখ দেখে তার সম্পর্কে অনেক কথা বলে দেয়। অর্থাৎ এর থেকে আমরা জানতে পারি যে ফ্লিন মানুষের আচরণ দেখে তাদের সম্পর্কে অনেক তথ্য দিতে পারে। এটা দেখার পর ওই মহিলা তাকে চাকরিতে রাখার জন্য সিদ্ধান্ত নেয়। এরপরেও আরও লোকজন ফ্লিনকে একটা প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরই তাকে চাকরিতে নির্বাচিত করা হয়। ওই লোকটি, যার নাম ছিল জুসন, সে আসে এবং ফ্লিনকে আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে নিয়ে যায়। সেই লাইব্রেরির প্রত্যেকটা দরজায় একটি করে প্রহরী ছিল। এটা দেখে ফ্লিন তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি এমন বই রয়েছে যার জন্য সুরক্ষার এত প্রয়োজন। উত্তরে জুসান তাকে বলে, তুমি যখন লাইব্রেরিটা নিজের চোখেই দেখবে তখন নিজেই পুরোটা বুঝতে পারবে। এর কিছুক্ষণ পর তারা দুজনে লিফটের সাহায্যে লাইব্রেরি পর্যন্ত পৌঁছে যায়। লাইব্রেরিতে পৌঁছে ফ্লিন দেখতে পায় সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস রাখা রয়েছে এবং সেখানে সে একটি বক্স দেখতে পায়। সে গিয়ে বক্সটি খোলার চেষ্টা করে, তখনই সেখান থেকে অদ্ভুত একটা জিনিস বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে সেখানে জুসান চলে আসে এবং বক্সটি বন্ধ করে দেয়। এরপর তাকে বলে, এটি হলো পান্ডিরাজ বক্স, এটি বহু বছর আগে একটি মেয়ে খুলে দিয়েছিল। এর ফলে এই বক্সের ভেতরে থাকা শয়তান এই পৃথিবীতে বহু বছর ধরে রাজত্ব করেছিল। সেই কারণে এটাই ভালো হবে যে তুমি যাতে ভবিষ্যতে আর কখনোই এই বক্সটি খোলার চেষ্টা না করো। লাইব্রেরিতে আরও ঘোরার পর সে এক্সক্যানিভার নামের একটা তলোয়ার দেখতে পায় এবং সেটি পাথরের মধ্যে আটকে ছিল। জুসান তাকে বলে, তুমি যদি চাও তাহলে তলোয়ারটিকে তোলার চেষ্টা করতে পারো, কিন্তু ফ্লিন জানত যে এটি তার দ্বারা কখনোই সম্ভব হবে না। তাই সে জুসানকে বলে যে আমার মা এটা জেনে ভীষণই খুশি হবে যে আমি একটা লাইব্রেরিতে চাকরি পেয়েছি। আর এই কথাটা শেষ হওয়া মাত্রই কোনো একটা অদৃশ্য শক্তি ওই তলোয়ারটিকে সেখান থেকে বের করে তার গলার কাছে ধরে। এরপর জুসান তাকে বলে, এই কথা তুমি কাউকে কখনোই জানাতে পারবে না, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ফ্লিন লাইব্রেরির কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় জুসান সেখানে লাইব্রেরির মধ্যে ঘুরছিল। তখন সে দেখতে পায় যে সেখানকার সমস্ত গার্ডরা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই কোনো একটা অদৃশ্য শক্তি তাকেও অজ্ঞান করে দেয়। এরপর একটি লোককে দেখানো হয় যাকে অন্য দুজন লোক লাঠির মতো জিনিস দিচ্ছিল। পরের দিন লাইব্রেরিতে কাজ করা মহিলা এবং ফ্লিন জুসন অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জুসানের জ্ঞান ফেরার পর সেই সিকিউরিটি ক্যামেরা চেক করতে বসে। ক্যামেরাতে তারা দেখতে পায় সারপান ব্রাদারহুড নামের একটি সংগঠনের লোকজনকে স্পিনার অফ ডেস্টিনি লাইব্রেরি থেকে চুরি করতে এসেছে। স্পিনার অফ ডেস্টিনি যার কাছে থাকবে তার কাছে এই পৃথিবীর ওপর রাজত্ব করার ক্ষমতা থাকবে। কিন্তু সারপান ব্রাদারহুড যেটা করেছিল সেখানে পুরো স্পিনারটি ছিল না, কারণ অনেক বছর আগে লাইব্রেরির একজন স্পিয়ার অফ ডেস্টিনিকে 3টি টুকরো করে তাদেরকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে সেটা ভুলে কারো হাতে না পড়ে। এরপরে জুসান ফ্লিনকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উচিত স্পিনার অফ ডেস্টিনির বাকি 2 টুকরোকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা, তা না হলে ওই 2 টুকরো তাদের হাতে চলে গেলে এই পৃথিবী অনেক বড় সমস্যার সম্মুখীন হবে। এটা বলার পর সে ফ্লিনকে বুক অফ বার্স নামের একটি বই দেয়। সেখানে অনেক প্রাচীন ভাষা ছিল এবং সেখানে লেখা ছিল যে স্পিয়ার অফ ডেস্টিনির বাকি 2 টুকরো কোথায় লুকিয়ে রাখা হয়েছে। জুসান ফ্লিনকে এটাও বলে যে প্রথম টুকরোটি অ্যামাজনের জঙ্গলে লুকানো রয়েছে, আর সেই অবধি পৌঁছানোর রাস্তা এই বইটিতে লেখা রয়েছে। এরপরে ফ্লিন ওই বইটি নিয়ে অ্যামাজনের যাত্রীদের ফ্লাইটে বসে পড়ে। সেখানে তার পাশের সিটে একজন ভীষণ সুন্দরী মহিলাও বসে, কিন্তু তার কিছুক্ষণ পরই ফ্লাইটের একজন ক্রু এসে ওই মহিলাকে নিজের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে যাত্রাকালীন সময় প্লেনে ওই বইটিতে লিখিত ভাষাগুলো বুঝতেই সময়গুলো কাটিয়ে দেয় ফ্লিন। শেষ পর্যন্ত সে ভাষাটি বুঝতেও পেরে যায়, কিন্তু ফ্লাইটটি ল্যান্ড করার কিছুক্ষণ আগেই সারপান ব্রাদারহুডের লোকজন তাকে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এটা করে ওঠার আগেই ওই সুন্দরী মহিলা সেখানে চলে আসে। ফ্লিনকে তাদের হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং তারা দুজনেই প্লেন থেকে ঝাঁপ দেয়। যেহেতু তাদের ফ্লাইটটা অ্যামাজনের জঙ্গলের ওপর দিয়ে পার হচ্ছিল, তাই প্যারাশুট নিয়ে তারা অ্যামাজনের জঙ্গলের মধ্যেই হারিয়ে যায়। সেখানে পৌঁছে মহিলা তাকে জানায় যে তার নাম নিকোল এবং তার কাজ হচ্ছে লাইব্রেরিয়ানকে বাঁচানো। মূলত এই কারণে সে ফ্লিনকে রক্ষা করেছে। এরপর ওই বইয়ের পথ অনুযায়ী তারা দুজনে এগোতে থাকে, কিন্তু অন্যদিকে সারপান ব্রাদারের লোকেরাও সেখানে পৌঁছে যায়
এবং একজন লোকাল গাইডের সাহায্য নিয়ে চলতে শুরু করে। আসলে নিকোলরা তাদের সামনে আসা গাছগুলো ছুরির সাহায্যে কেটে রাস্তা তৈরি করছিল, আর ঠিক এই চিহ্ন দেখেই তারা তাদের পিছু করছিল। এরপরে রাত্রি হলে তারা দুজনে কথা বলছিল, যেখানে নিকোল ফ্লিনকে এডওয়ার্ডের কথা বলে যে সে এখানে পূর্ববর্তী লাইব্রেরিয়ান ছিল। নিকোল বলে যে এডওয়ার্ড খুবই বাহাদুর এবং স্মার্ট একজন লোক ছিল। আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এখানেই আমার সবথেকে বড় ভুলটা হয়েছিল, কারণ এক রাত্রে আমি তার সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ অবস্থায় কাটানোর পর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে তাকে আশেপাশে দেখতে পাই না। আমি তাকে খুঁজতে গিয়ে দেখতে পাই সারপান ব্রাদারহুডের লোকেরা আমার সামনে এডে গলা কেটে রেখে গেছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই কিছু আদিবাসী লোক এসে তাদেরকে ধরে আদিবাসীদের সর্দারের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে ফ্লিন লক্ষ্য করে যে তারা সকলে পর্তুগিজ ভাষায় কথা বলছে, তাই ফ্লিন তাদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলে বিশ্বাস অর্জন করে ফেলে। সেই কারণে তাদের সর্দার সেখানে তাদের রাত কাটানোর জন্য অনুমতি দেয়। কিন্তু পরের দিন সকালে ওই লোকেরা তাদের সেখানে পৌঁছে তাদের উপর হামলা শুরু করে। নিকোল ফ্লিনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটা খাদের কিনারায় পৌঁছে যায়, যার নিচে একটি নদী ছিল। আর ঠিক তখনই তাদের পিছু করতে করতে ব্রাদারের লোকেরাও সেখানে পৌঁছে যায়। তাদেরকে দেখে ফ্লিন আর নিকোল ওই খাদ থেকে নদীর জলে ঝাঁপ দেয়। নদীর সাহায্যে তারা জঙ্গলের বেশ কিছুটা এগিয়ে যায়। এরপরে ফ্লিন নিকোলকে বলে যে আমাদের যেই জায়গায় যাওয়ার কথা ছিল তার কাছাকাছি আমরা চলে এসেছি। তারা আরেকটু এগিয়ে যাওয়ার পর তারা একটা বিশাল আকৃতির মন্দির দেখতে পায়, আর যেটা ছিল মায়া সভ্যতার লোকেদের। বন্ধুরা, মায়া সভ্যতা সম্পর্কে আপনি কতটা জানেন তা কমেন্টে লিখতে পারেন। ফ্লিন ওই মন্দিরের কিছু দেওয়াদের পাথর সরিয়ে একটা গুপ্ত রাস্তার মাধ্যমে মন্দিরের ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর তারা আরও একটা খাদ দেখতে পায়, কিন্তু সেটা আসলে কোনো খাদ ছিল না। সেটা ছিল মায়া সভ্যতার লোকেদের দ্বারা তৈরি করা একটি অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ দৃষ্টিভ্রম ছিল। তাই নিকোল এবং ফ্লিন দুজনেই ওই অপটিক্যাল ইলিউশনটি পার করে স্পিয়ার অফ ডেস্টিনিকে পেয়ে যায়। এরপরে তারা যখন বাইরে বেরোয় তখন ব্রাদারহুডের লোকজনরা তাদের দিকে বন্দুক তাক করে, তাদের থেকে স্পিয়ার ডেস্টিনির অংশটি নিয়ে নেয়। এরপর তারা ফ্লিন এবং নিকোলকে বন্দি বানিয়ে তাদের লিডারের কাছে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে দেখে যে লিডার অন্য কেউ নয়, বরং তাদের লিডার ছিল এডওয়ার্ড। এর মানে নিকোলের সঙ্গে যা কিছু ঘটেছিল সবটাই যে মিথ্যা তা তারা বুঝতে পারে। এরপর এডওয়ার্ড ফ্লিনের থেকে বইটা কেড়ে নিয়ে স্পিয়ারের ৩ নম্বর টুকরোটি কোথায় আছে সেটা ওই বই থেকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ওই বইটির কিছু ভাষা সে বুঝতেই পারে না। সেই কারণে সে নিকোলকে মেরে ফেলার হুমকি দিয়ে ফ্লিনের থেকে সবটা জানার চেষ্টা করে। ফ্লিন তাদেরকে বলে যে ৩য় টুকরোটি আছে কৈলাস পর্বতে। এই কারণে তারা সকলে মিলে কৈলাস পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লিনের বলে দেওয়া রাস্তায় চলতে চলতে তারা একটা মন্দিরের কাছে গিয়ে পৌঁছায়। সেই মন্দিরে ঈশ্বরের মূর্তির ভেতরে ৩ নম্বর টুকরোটি রাখা ছিল, কিন্তু সেটি পাওয়ার জন্য তাদেরকে একটি ধাঁধার উত্তর বের করতে হবে। ফ্লিন ওই ধাঁধার উত্তরটি বের করে এবং স্পিয়ারের শেষ টুকরোটি পেয়ে যায়, কিন্তু এডওয়ার্ড তার কাছ থেকে সেটিও কেড়ে নেয়। এরপরই তারা নিকোল এবং ফ্লিনকে মেরে ফেলার আগেই হঠাৎ করেই সেখানে ভূমিকম্প হয়। ভূমিকম্পের সুযোগ নিয়ে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারা কোনোভাবে স্পিয়ারের শেষ টুকরোটি নিজেদের কাছে নিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা ফ্লিনকে মঙ্গোলিয়ার একটি হোটেলে দেখতে পাই এবং সেখান থেকে সে জুসানকে জানায় যে স্পিয়ারের শেষ টুকরোটি তার কাছে রয়েছে। ঠিক তখনই হোটেলের একজন ওয়েটার তার ঘরে শ্যাম্পেন নিয়ে আসে। ফ্লিন তাকে বলে, আমি তো কোনো শ্যাম্পেন চাইনি। তখন নিকোল বাথরুম থেকে বের হয়ে জানায় সে শ্যাম্পেনটি অর্ডার করেছিল। এরপরে তারা দুজনে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্লিন দেখতে পায় যে নিকোল এবং স্পিয়ারের শেষ টুকরোটি কোথাও নেই। আসলে ওই মেয়েটি নিকোল ছিল না, বরং সে ছিল সারপান ব্রাদারহুডের একজন সদস্য। সে নিজের রূপ পরিবর্তন করে স্পিয়ারের শেষ টুকরোটি চুরি করে নিয়েছে। এটা জানার পর ফ্লিন সেখান থেকে নিজের শহরে চলে আসে, কারণ সে জানত স্পিয়ারের 3টে টুকরো একত্রিত করার জন্য এডওয়ার্ডের একটি পিরামিডের সাহায্য লাগবে। আর যেহেতু ইজিপ্টের সমস্ত পিরামিডের ক্যাপস্টন চুরি হয়ে গিয়েছিল, তাই সে জানত যে এডওয়ার্ড সেটার জন্য তার কলেজের পিরামিডের
পিরামিডের কাছেই যাবে। তাই ফ্লিন জুসানকে নিয়ে কলেজে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সেখানে ওরা এসে নিকোলকে বন্দি বানিয়ে রেখেছে। এরপরে কিছুক্ষণের মধ্যেই যখন চাঁদ ওঠে তখনই চাঁদের আলোয় ওই পিরামিডে চকচক করতে থাকে। তখন এডওয়ার্ড সেখানে গিয়ে আকাশ থেকে আসা রশির মাধ্যমে স্পিয়ারটিকে জুড়ে দেয়। এরপর দেখা যায় সেই টুকরোগুলো একত্রিত হয়ে একটি হাতুড়ি তৈরি হয়, আর এডওয়ার্ড সেটির সাহায্য নিয়ে নিজের এক সঙ্গীকে মেরে ফেলে এবং তার আয়ু নিজের মধ্যে নিয়ে নেয়। অন্যদিকে জুসান আর ফ্লিন এডওয়ার্ডের বাকি সৈন্যদের সঙ্গে লড়াই করতে শুরু করে। নিকোলও তাদের সঙ্গ দেয়। এরপরে ফ্লিন ভেতরে গিয়ে এডওয়ার্ডকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ততক্ষণে অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছিল। ফ্লিন তখন বুদ্ধি বের করে। সে পিরামিডের কাছে দাঁড়িয়ে এডওয়ার্ডকে উস্কানি দিতে থাকে যাতে সে তাকে আঘাত করে। এডওয়ার্ড তাকে আঘাত করতে থাকে, কিন্তু ফ্লিন নিজের জায়গা থেকে সরে যায়। এর ফলে পিরামিডের দেয়ালটি খসে যায়। এইভাবে পিরামিডের দেয়ালে পাথর সরতে সরতে হঠাৎই পিরামিডের ক্যাপস্টনটি এডওয়ার্ডের ওপর এসে পড়ে এবং তার সেখানে মৃত্যু ঘটে। এরপর তারা দুজন স্পিয়ারের অংশটি এনে লাইব্রেরিতে রেখে দেয়। এরপরে ফ্লিনকে এক্সক্যালিবার তলোয়ারটি বের করতে দেখা যায়, অর্থাৎ ফ্লিন এখন এটার যোগ্য হয়ে উঠেছে। পরবর্তী দৃশ্যে আমরা ফ্লিনকে তার মায়ের সঙ্গে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে তার মায়ের পাশে বসে আছে। সেই সঙ্গে তার মা তার জন্য অনেকগুলো মেয়ে নিয়ে এসেছে। কিন্তু ফ্লিন তখন তার মাকে বলে সে নিকোলকে ভালোবাসে, কিন্তু তার মা বলে সে নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। তাদের মধ্যে এই কথাবার্তা চলাকালীন সময় বাইকে স্ট্যান্ড করে নিকোল সেখানে এসে উপস্থিত হয় এবং ফ্লিনকে চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানেই মুভির গল্প শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।